আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল একটা ভালো ফুটবল খেলোয়াড় হওয়া। আচ্ছা। এরকম একটা স্বপ্ন ছিল। দারিদ্রতার কারণে আমার কিন্তু এটা হয়ে ওঠেনি। যেমন মানে মানুষের স্বপ্ন থাকে না যে একটা অবশ্যই। ভালো একটা খেলোয়াড় হওয়া, আচ্ছা। এরকম ওই ইন্টারন্যাশনাল লেভেলে একটা খেলোয়াড় হতে মানে এটা পরিকল্পনা ছিল। কিন্তু আমার এই দারিদ্রতার কারণে কিন্তু হয়ে ওঠেনি। একটা সময় সেকেন্ড ডিভিশন লিগ যখন রংপুরে হলো, ওই সময় কিন্তু আমার একটা পায়ে প্রবলেম হয়, এসিএল ড্যামেজ হয়ে যায়। তারপর এখানে এই মাঠটাতে কিন্তু ওই মাঠটা এত ভালো ছিল না। এই মাঠে আমিও প্রশিক্ষণ মানে ট্রেনিং করতাম। আচ্ছা। পাশাপাশি মেয়েরা যখন দেখলাম যে এরা ভুল করতেছে, ওই সময় তৎকালীন যে মরহুম আবেদ আলী, আমি নানা বলে ডাকতাম, উনি কিন্তু আমাকে একটা দায়িত্ব দিল যে টিমটার যে তুমি ভালো ফুটবল খেলো, একটু আমার মেয়েগুলোকে দেখো, কারণ এইভাবে তো ওরা তো ভুল করতেছে। তখন আমি এই খেলার মধ্যে জড়াই গেলাম। জড়ার পর মানে আমি পর্যায়ক্রমে মানে সি লাইসেন্স করলাম, বি লাইসেন্স করলাম, এ ডিপ্লোমা করলাম। এক যুগেরও বেশি সময় ধরে রংপুরের পালিচরা গ্রামের মেয়েরা ফুটবল পায়ে যা করে দেখিয়েছেন সেটিকে সাহসিকতা বলা ছাড়া কোনো উপায় নেই। যেখানে মেয়েদের ঘর থেকে বেরোলে হাজারটা কথা শুনতে হয়, সেখানে পালিচরার মেয়েরা সকাল বিকাল ফুটবলকে ধ্যানজ্ঞান করে বসে আছেন। এসব ফুটবল কন্যাদের নেপথ্যের কারিগর একজন মিলন মিয়া, যিনি বিনা পারিশ্রমিকে পালিচরা স্টেডিয়ামে সকাল বিকাল মেয়েদের কোচিং করিয়ে চলেছেন। শুধু তাই নয়, বিনা খরচে পালিচরার বাইরের 7 জন মেয়েকে নিজের বাড়িতে রেখে প্র্যাকটিসের সুযোগ করে দিয়েছেন। আজ শোনাতে চলেছি পালিচরার মেয়েদের ফুটবলার হিসেবে গড়ে তোলার কারিগর মিলন মিয়ার গল্প। সড়কপথে রংপুর থেকে 15 কিলোমিটার দূরের পথ পালিচরা। যেতে হবে অটো, রিক্সা কিংবা বাইকে চড়ে। পালিচরার একদল অদম্য মেয়েদের বদৌলতে গ্রামের চিত্রই বদলে গিয়েছে। ফুটবলকে নেশায় পেয়ে বসা পালিচরার মেয়েদের এখন এটা রুটি রুজিও। ফুটবল পায়ে অনেকেই পরিবারে সচ্ছলতা ফিরিয়েছেন। তাদের দেখে অভিভাবকরা এখন মেয়েদের ফুটবল খেলতে আর বাধা দিচ্ছেন না। কিভাবে অজ পাড়াগাঁয়ে ফুটবল বিপ্লব ঘটল তা প্রত্যক্ষ করতে গিয়েছিলাম পালিচরায়। শীতমাখা বিকেলে রংপুর শহর থেকে বাইকে চড়ে যেতে যেতে দেখছিলাম রাস্তার দুধারে সারি সারি গাছ। অপরূপ প্রকৃতির মায়ায় জড়ানো রাস্তা মারিয়ে আমরা পৌঁছে গেলাম পালিচরা হাটে। এখান থেকে পালিচরা স্টেডিয়াম অবধি চলছে রাস্তা সংস্কারের কাজ। স্টেডিয়ামে গিয়ে দেখা গেল একদল কিশোরী মাঠে অনুশীলনে ব্যস্ত। 2011 সালের কথা। সেবার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে 1 নম্বর সরকারি পালিচরা প্রাথমিক বিদ্যালয় রানার আপ হয়েছিল। এই সাফল্যে পালিচরার মেয়েদের মাঝে ফুটবল নিয়ে প্রচণ্ড আগ্রহ তৈরি করে। এরপর তাদের শুধুই এগিয়ে যাওয়ার গল্প। আমি এখন কথা বলবো পালিচরার মেয়েদেরকে এই যে ন্যাশনাল টিমে তুলে নিয়ে আসার যে কারিগর এবং যিনি পালিচরার এই মেয়েদেরকে পরিচর্যা করছেন এবং তুলে নিয়ে আসার পেছনে অগ্রণী ভূমিকা পালন করছেন, সেই কোচ মিলন মিয়ার সঙ্গে। আসুন তার সঙ্গে আমরা কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি যে এখানে আসলে কিভাবে এই রকম একটা প্রত্যন্ত এলাকায় ফুটবলের উত্থান হলো এবং সেখানে মেয়েদের ফুটবলে একটা জয় জয়কার অবস্থা এবং এখান থেকে তারা বিভিন্ন বয়স ভিত্তিক তো বটেই, জাতীয় দলও নারী যে জাতীয় দল রয়েছে সেখানেও তারা প্রতিনিধিত্ব করছেন। দেখুন, মানে আপনি যেটা বলেছেন যে কিভাবে এই খেলোয়াড়রা আসলো এবং কিভাবে এরা ভালো করতেছে। শুরুটা 2011 সালে মানে প্রথম অবস্থায় যখন শুরু হয় সেটা হচ্ছে প্রাইমারি জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দিয়ে। এই সময়টাতে ছিল অনেকটা খেলোয়াড়দের জন্য ক্লান্তিকাল। সেখানে একটা খেলোয়াড়কে ঘর থেকে বের করা খুবই কষ্টের বিষয় ছিল। 2011 সালে যখন আপনার এই টিমটা, এখানকার এই টিমটা একদম এই স্কুলটা ভালো করলো, তারপর একটু মানে অভিভাবকদের মধ্যে একটা আগ্রহ জন্মালো
যে না এখানে আমাদের মেয়েরা ভালো করতেছে, এই জন্য আগ্রহ হলো। 2011 থেকে 2015 সাল থেকে মানে ঠিকই চলছিল, কিন্তু 2015 সালে এসে আমাদের একটা প্রচেষ্টা হয় যে মানে মেয়েদের এই এখানে ফুটবল খেললে বিয়ে হবে না, অনেক একটা সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। ওই সময়টাতে আমি যেটা করলাম যে মানে খেলোয়াড়দেরকে বোঝানো এবং পরিবারকে বুঝিয়ে আবার পুনরায় মাঠে ব্যাক করে নিয়ে আসলাম। তারপর আপনার 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত একটা মানে লম্বা জার্নি, সেটা হচ্ছে অনেক আমাদের সফলতা চলে যাচ্ছে। এর মধ্যে আপনি ইতিমধ্যে জেনেছেন যে 10 জন ফুটবলার বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন এবং খেলছেন। এখন বর্তমান জয়নব বিবিরিতা এবং সুলতানা আক্তারের মতন প্লেয়ার রয়েছে। 2জন প্লেয়ার ন্যাশনাল টিমে খেলছেন, হ্যাঁ জাতীয় দলে বর্তমান চলমান ক্যাম্পে রয়েছে। তাদের বাসাও তো এই পালিচর। হ্যাঁ, এখানকার এই সদ্যপুষ্করী পালিচরেরই আমাদের খেলোয়াড়। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের এখান থেকে মানে আমাদের এই ক্লাব, একটি ক্লাব আছে সদ্যপুষ্করী যুব স্পোর্টিং ক্লাব, সেটি বাংলাদেশের সর্বোচ্চ নারী ফুটবল লিগে খেলে অংশগ্রহণ করে থাকে। সেই ক্লাবের মানে 10 জন খেলোয়াড় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। সদ্য পুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাব মেয়েদের ফুটবলের সর্বোচ্চ লিগে খেলছে, যেটা গোটা রংপুর বিভাগের জন্য গর্বের বিষয়। শুধু তাই নয়, খেলার মাঝে থাকায় এলাকায় মেয়েদের বাল্য বিয়ে দেওয়ার প্রবণতাও কমে গিয়েছে। অন্তত 10 জন নারী ফুটবলার শুধুমাত্র ফুটবল খেলে রোজগার করে নির্মাণ করেছেন নিজেদের বাড়ি। 20 সাল থেকে একটা আমাদের মানে আরেকটি সফলতা আসলো, সেটা হচ্ছে যেটা হচ্ছে অনূর্ধ্ব 17 যে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই 2021, 2022, 2023 পর্যন্ত আমাদের কিন্তু টানা মানে 2021-22 তো চ্যাম্পিয়ন 2 বছর টানা, এবং এই 2023 সালে আমাদের টিমটা কিন্তু ফাইনালে ওঠে রংপুর বিভাগ। সেই রংপুর বিভাগের মধ্যে এই অঞ্চলেরই খেলোয়াড় কিন্তু ম্যাক্সিমাম এই টিমটাতে আমরা কিন্তু ফাইনালে উঠে আসছি। মানে পালিচরার সব প্লেয়ারদের নিয়েই রংপুর। হ্যাঁ, মানে বলা যায় এটা পালিচরার টিম। হ্যাঁ, এরকমটাই বলতে পারেন। যদিও রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করতেছে। আর আপনার যে আরেকটি জেনে খুশি হবেন যে আমাদের যে এখানে অজপাড়া গ্রামটি থেকে একটি ক্লাব গঠন করা হলো 2015 সালে। এই ক্লাবটি যে সর্বোচ্চ নারী ফুটবল লিগে খেলতেছে, এই ক্লাবটি এবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে 4র্থ স্থান অর্জন করে, এবং সেখানে আপনার আমাদের ক্লাবটি কিন্তু কাউন্সিলরশিপ লাভ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। এটা হচ্ছে আমাদের একটা পাইপলাইন এটা শক্ত এবং মজবুত করার জন্য, যেটা হচ্ছে মানে এখানকার ক্লাব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এটা কাউন্সিলরভুক্ত হয়ে গেছে। মানে এটা হচ্ছে আমাদের এটা তো এই এখানকার জন্য তো বিরাট ব্যাপার। হ্যাঁ, অনেকের জন্য তো বিরাট ব্যাপার। এটা তো শুধু মানে আপনি এই গ্রামটার কথা বললে ভুল হবে, এই ক্লাবটা এখন রংপুর বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করে। সুতরাং রংপুর বিভাগের অসংখ্য খেলোয়াড় কিন্তু এই ক্লাবের মাধ্যমে উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং এটা আমরা করে দিচ্ছি। শুধু এইটা না যে যেমন আপনার বাল্য বিবাহ, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বাল্য বিবাহ এটা কিন্তু রোধ পাইছে কিছুটা হইলো, কারণ ফুটবলার মেয়েরা যখন ফুটবলের প্রতি ঝুঁকে পড়েছে তারপর থেকে বাল্য বিবাহ, যেটা আমাদের সামাজিক ব্যাধি, সেটাও কিছুটা এখান থেকে মুক্ত হচ্ছে। বাল্য বিবাহ থেকে অভিভাবকরা এখন তাদেরকে কিছুটা হলেও কি ফুটবলে আগ্রহী করছে। হ্যাঁ, আমাদের দেখেন আপনার প্রায় 10টি পরিবারের খেলোয়াড়ের একটা মানে এখন কিন্তু স্বাবলম্বী, তারা নিজের পয়সা দিয়ে বাড়ি করতেছে। মানে এটা কিন্তু একটা মানে সমাজে কিন্তু এইখানকার যে এই কালচার ছিল যে ফুটবল খেলতে দিয়ে কি হবে, মানে এদের যে জীবনটা নষ্ট হয়ে যাবে, এরকম গ্রামে কিন্তু এইভাবে কথা বলে। কিন্তু এখন আর এটা বলার কোনো সুযোগ নেই, কারণ মেয়েরা এটা প্রমাণ করেছে যে না মানে এরা কিছু অর্জন করতে পারে, এবং পেশাদারিত্ব যেটা আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কাজটা করতেছে যে পেশাদারিত্বের জায়গায় নিয়ে যাওয়া। এবং আপনি দেখবেন যে ইউরোপিয়ান ফুটবল হচ্ছে কি মানে একদম সম্পূর্ণভাবে পেশাদারিত্বে খেলোয়াড় একটা খেলে, যখন আন্ডার-12 থেকে ওরা পেশাদারিত্বে পা রাখে। সুতরাং আমরা কিন্তু ওই পর্যায়ে চলে গেছি, যেমন এখন প্রতিবন্ধকতা কমে গেছে। কেন? এখন মেয়েরা কিছু আর্ন করতে পারতেছে, অনেক খেলোয়াড়রা কিন্তু ন্যাশনাল টিম থেকে বেতনও পায়। সুতরাং এখন কিন্তু পরিবেশটা কিন্তু আমাদের পক্ষে চলে আসছে, মেয়েদের পক্ষে চলে আসছে। স্টেডিয়ামের ঠিক পিছনেই মিলন মিয়ার বাড়ি। যে 7 জন মেয়েকে রাখা হয়েছে তারাও যেন মিলনেরই পরিবারের একজন সদস্য,
সবাই এক হাঁড়ির রান্না করা খাবারই খান। এখন প্রশ্ন হলো, একজন মিলন মিয়া কতদিন নিজের অর্থ খরচ করে মেয়েদের এভাবে রাখতে পারবেন? আমরা এখন এসেছি কোচ মিলন মিয়ার বাড়িতে, যিনি একাধারে কোচ এবং একই সঙ্গে তার এই বাড়িতে থেকেই অন্তত 6 থেকে 7 জন প্লেয়ার তারা এখানে থাকছেন এবং এখান থেকে তারা কোচিং করছেন। এই যে তার কোনো পৃষ্ঠপোষকতা নেই, তার কোনো স্পন্সরশিপ নেই, নিজের তাগিদে নিজের তিনি মনে করেছেন যে এই মেয়েরা যদি এখানে থেকে প্র্যাকটিস করেন, তাদের বাসা কারো বাসা বদরগঞ্জ, কারো বাসা মিঠাপুকুরে, এরকম রংপুরের বিভিন্ন উপজেলা থেকে তারা এসেছেন এবং তাদেরকে নিজের খরচে নিজের টাকায় তিনি কিন্তু এখানে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করেছেন পাশাপাশি, এবং তিনি নিজেই কিন্তু প্রশিক্ষণ দেন এই পালিচারা স্টেডিয়ামে। তো সেই জায়গা থেকে আমরা মিলন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। মিলন ভাই, আপনি যাদেরকে রাখছেন আসলে তারা কোথায় থাকেন এবং একটু যদি আমাদেরকে একটু দেখান। একটা গ্রাম কিভাবে ফুটবল বিপ্লব ঘটাতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ রংপুরের পালিচরা, এবং অবশ্যই নেপথ্যের কারিগর মিলন মিয়া। সদিচ্ছা থাকলে ৬৮,০০০ গ্রাম বাংলায় যেমন অসংখ্য পালিচরা তৈরি হতে পারে, তেমনি অজস্র মিলন মিয়াও তৈরি করা সম্ভব। এগুলো আমাদের অর্জন, আরো অনেক ট্রফি আছে। হ্যাঁ, এগুলো করে আছে, বিভিন্ন পর্যায়ে চ্যাম্পিয়ন, রানার্স আপ, তারপর কিছু ট্রফি যেগুলো জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম ওগুলো জেলা ক্রীড়া সংস্থা এবং ক্রীড়া অফিসের রয়েছে। তারপর উপজেলা প্রশাসনের কাছে আছে, জেলা প্রশাসনের কাছে কিছু ট্রফি আছে। আচ্ছা, সব মেয়েদের যে এখানে আপনি রাখছেন, এটা আপনার ফ্যামিলি বা অন্য যারা আছে তারা একসঙ্গে আছেন, কোনো সমস্যা হচ্ছে না? না, আসলে আমার যে ওয়াইফ নিজেও সাবেক ন্যাশনাল ফুটবল প্লেয়ার উইথ সে সহকারী কোচ, আমার এই টিমটার যে সহকারী কোচ, রংপুর জেলার সহকারী কোচ। সুতরাং মানে আমার অবর্তমানে কোনো সমস্যা হয় না, সে নিজেই সব প্যাট্রোনাইজ করে, যেহেতু সে নিজে খেলোয়াড়। তাদেরকে সমাজের উচ্চবিত্ত যারা এখানকার রয়েছে বা স্পন্সর হিসেবে কোনো কিছু পৃষ্ঠপোষকতা আপনার? না, এরকম কোনো পৃষ্ঠপোষকতা মানে ছিল না। তবে এই আগের যে জেলা প্রশাসক ছিল উনি মানে মাঝে মাঝে যে এদের যে এই খাওয়ার যে আমাকে আবেদন করতে বলছিল, ওই সময় 1 টন চাল দিছিল, মানে প্রতি বছর আর কি 1 টন করে চাল দিছিল, মানে আগের যে প্রশাসন তারা আর কি মেয়েদের খাওয়ার জন্য। তখন তো আরো বেশি সংখ্যক খেলোয়াড় ছিল একটা ক্যাম্পের জন্য, তখন 1 টন চাল দিছিল, ওগুলো আর কি করেছিল। তাতেও আমাদের হয় না, কারণ এখন কিভাবে না এখন সম্পূর্ণ নিজ অর্থায়নে, মানে নিজ অর্থায়নে আপনারা যা খাচ্ছেন। আমি যা খাচ্ছি, যা আয়োজন করতেছি, ওরাও তাই খাচ্ছে। আশেপাশে যারা বিত্তবান আছে তারা না কোনো হেল্প করছে না। আর মূলত আমি তো আসলে মানে আমার ওই যে ছোটবেলা থেকে যে একটা আছে না, যে কারো কাছে যাবো, যে চাবো যে যাওয়ার জন্য, এরকম তো মানে আমি কখনো করি না। আচ্ছা, তাহলে কতদিন আপনি এভাবে চালাবেন? এইটা হলো মূল কথা, যে আসলে এভাবে আমি কতদিন পেট্রোনাইজ করব। একটা সময় দেখা গেলো যে মানে আমারও তো পরিবার আছে, এই পরিবার আছে, এটা আসলে খুব কষ্টসাধ্য বিষয় হচ্ছে আমার জন্য। এইটা সংশ্লিষ্ট যারা স্পোর্টসে আরো উদ্বোধন কর্মকর্তারা আছে, তারা যদি নজরে আসে বা তারা যদি হেল্প করে, সেক্ষেত্রে মানে এরকম 7 জন না, এরকম আমার মনে হয় যে 30 জন খেলোয়াড় আমি পেট্রোনাইজ করতে পারবো। পালিচরার মতো আরও গ্রাম তৈরি করা গেলে বাংলাদেশ নারী ফুটবল দল প্রতিপক্ষের জন্য অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে, তা বলাই বাহুল্য। সরকারি পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পেলে পালিচরা থেকে উঠে আসতে পারে আরও বহু সম্ভাবনাময়ী নারী ফুটবলার।
তবে আপনি যদি আরো এরকম পৃষ্ঠপোষকতা পান তাহলে হ্যাঁ। এরকম 30 জন 35 জন আপনি এখানে স্টেডিয়ামে যেহেতু থাকার জায়গা আছে আপনি প্যাট্রোনাইজ করতে পারবেন। দেখুন দেখেন আমার ভীষণটা হচ্ছে এরকম ভীষণ। এখন আপনি বলতে পারেন যে আমার বাসায় কেন 7 জন, যেহেতু স্টেডিয়ামে থাকার জায়গা আছে এখানে নয় কেন? কারণ আমি এটা হচ্ছে মেয়েদের সেফটিটার বিষয়টা প্রথম। কারণ ওখানে যে স্টেডিয়াম আরও হয়তো বা 30 জন যখন খেলোয়াড় থাকতো আরও সিকিউরিটি বাড়াইতাম, সেক্ষেত্রে মেয়েদের সুযোগ সুবিধা হয়তো, এই জন্য আমি এখানে রাখতেছি। তবে যদি সংশ্লিষ্ট যারা বিত্তবান আছে বা আরও যারা রয়েছেন তারা যদি এই মেয়েগুলোকে দেখে, বা আপনি দেখেন যে 20 জন মানুষ যদি একটি মেয়ের করে দায়িত্ব নেয়, যে প্রতি মাসে যে ওর ব্যয়, বুট থেকে শুরু করে যা ইকুইপমেন্ট প্রয়োজন, আদার্স ওর পেছনে যে ব্যয় হবে, এইটা যদি 20 জন লোক নেয় তাহলে আপনার 20টা মেয়ে কিন্তু মানে আরো থাকতে পারতেছে এবং প্রতিভাবান খেলোয়াড়রা গড়ে উঠতেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট সহ সারা বাংলাদেশ যে মানে আগামীতে যে ওয়ার্ল্ড কাপ খেলার যে স্বপ্ন দেখতেছে, বা আমরা তো সাউথ এশিয়ার মধ্যে সেরা, সেটা যদি ওয়ার্ল্ড কাপের জায়গায় যেতে চান তাহলে আমাদের এই যে 3 নম্বর থেকেই কাজ করতে হবে, এখান থেকেই শুরু করতে হবে। এবং বিত্তবানরা যদি এই জায়গাতে সহযোগিতা করে আমাদের টিমটা আরো স্ট্রং হবে এবং প্রতিভাবান খেলোয়াড়রা বাংলাদেশ টিমে লিড দিতে পারে।